কবি জীবনানন্দ দাশ লিখিত উপন্যাস মাল্যবান পর্ব ১৭। পরদিন সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে চা জলখাবার খেয়ে মাল্যবান ওপরে এলো। সেদিন সেই পরোটাগুলো কাকে দিয়েছিলে? কোন দিন? ওই যেদিন বৌঠানের জন্য বেনারসি কিনতে গেলাম। ও, লোনার মাকে? লোনার মা এসেছিল? আর না, তার ছেলের কি যেন হয়েছে, কুষ্ঠ। উৎপলা বললে, কেন জিজ্ঞেস করছো? কুষ্ঠ রোগী, তাই ভাবছি। লোনার মাকে আমি বলেছিলাম রোজ এসে ভাত ডাল মাছ নিয়ে যেতে। তা বলেছ, ভালোই করেছ। উনুনের আগুনে নিজেকে জ্বালিয়ে তবে এসব মানুষকে হাঁড়ির ভাত সেদ্ধ করতে হয়। বড় সন্তাপ এদের। কই এলো না তো আর। কুষ্ঠ রোগী কিনা, কি হয়েছে? না, বুড়ির কোনো রোগ হয়নি, উৎপলা বললে। আমি বলছি ছেলের কথা। তা অবশ্যই, হয়তো কোনো আশ্রমে গেছে। তা হতে পারে। বেশি নয়, একটু আলোড়িত হয়ে উঠেছে বলে মনে হচ্ছিল মাল্যবান। ঘন ঘন কয়েকবার চোখের পলক ফেলে বললে, আমাকে সেদিন উপসী রেখে লোনার মাকে পরোটা তো দিয়েছ। চেয়েছিল, কেন দেব না? দিয়েছ, ঠিক করেছ, ভালোই করেছ, ভালোই করেছ। মাল্যবান আর কথা বাড়াবে না ভাবছিল। সেদিনকার সেই পরোটার কথা বলবার জন্য প্রধানত আসেনি সে। অন্য সব বিশেষ অন্তরঙ্গ কথা বলার তাগিদ, কিন্তু তবুও বললে, ওকে দিয়েছ, ভালোই করেছ, কিন্তু আমাকেও কিছু দিলে পারতে। সমস্ত দিন অফিসে খেটে আসি। কবেকার পরোটার কথা কপচাতে এসেছে মাল্যবান। উৎপলার গলায় ঝাঁঝ এলো। বললে, তুমি বাইরে থেকে খাবার আনিয়ে নিলেই পারতে। ভবিষ্যতে আনাতেই হবে, না হলে আমি ঠকব। কিন্তু তোমাকে বলেছিলাম। আমার শুনে দরকার নেই। মাল্যবান একটু কঠিন হয়ে বললে, কেন, তোমার মাথার দুদিকে দুটো তো কান। কঠিনতর হয়ে মাল্যবানের স্ত্রী বললে, আমার কান সকলের জাতা কথা শোনবার জন্য নয়। মাল্যবানের মনে হলো স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে সে ভুল পথে চলেছে। সে হেসে উড়িয়ে দেবার ভঙ্গি করে বললে, যা বলতে চাই তা বলা হয় না, অন্য 5 রকম বলে ফেলি। নিজেকে ঠিকভাবে প্রকাশের শক্তি আমার নেই, তুমি কিছু মনে করো না। উৎপলা একটা চিরুনি তুলে নিয়ে চুল আঁচড়াচ্ছিল। চুল বাঁধবে বলে নয়, এমনি। চুল আঁচড়াতে আঁচড়াতে সে চুপ করে রইল। সেদিনের মতো ঘরোয়া আলাপ শেষ হয়ে গেল। নিচে চলে গেল মাল্যবান। কিন্তু সেদিনকার বিকেলের পরোটা জলখাবারের কথা নিয়ে ঢেঁকিতে পাড় দিতে সে চায়নি তো। অভিপ্রায় ছিল তার সূক্ষ্ম গভীরতর অনেক কিছুর কিনার ঘেঁষে কথা বলার। কথা শেষ হলে স্বাদ, অন্য সফলতা, কিন্তু হলো না কিছুই। মাল্যবান প্রাণ ধারণের ব্যাপারে কেমন যেন খারিজ হয়ে নিচে নেমে গেল। কিছুই ভালো লাগছিল না তার। স্ত্রীর গরজের কথা হচ্ছিল এতক্ষণ। মাল্যবান নিজের ঘরের চারিদিকে তাকিয়ে দেখল, বাস্তবিক বাড়ির গিন্নির স্পৃহার সম্পূর্ণ অভাবের জন্যই এই ঘরটা একেবারে হতচ্ছাড়া হয়ে রয়েছে। ওপরের ঘরের পরিপাটির পাশে এ ঘরটা কেমন থুবড়ি খেয়ে পড়ে আছে। মনটা তার সেকেন্ড খানেকের জন্য একটা মোচড় দিয়ে উঠল। কেন সে এমন ঘরে পড়ে থাকবে? সমস্ত ঘরগুলোর ভাড়াই কি সে দেয় না? সমস্ত সংসারটাই তো তার টাকায় চলছে। কিন্তু তবুও সে ঘর গোছাতে মন দিলে। কেরোসিন কাঠের টেবিলগুলো বাইরে বার করে দিল, আলমারিটা ঝেড়ে মুছে পরিষ্কার করল, ঝাড়ু মেরে চারদিকে ঝুল ঝেড়ে নিল, মাকড়সার জাল সাফ করল, অনেক আরশোলা ঝেঁটিয়ে বার করলে। ফ্লিট ডিডিটি হাতের কাছে ছিল না কিছুই। পায়ে পিষে মেরে ফেলল। ধোপার জন্য অপেক্ষা না করে কাপড়ের ডাঁই সে নিজে কাচবে ঠিক করে ফেলল। জরুল কাঠের ছোট্ট টেবিলটার ওপর পরিষ্কার খবরের কাগজ পাতল। ভাবল, বিকেলে একটা কালো জমকালো টেবিল ক্লথ কিনে আনবে, একটা ফুলদানি আনবে, কতকগুলো ফুল, দেয়ালে টাঙানোর জন্য একটি কি দুটি ছিমছাম ছবি।
তাড়াতাড়ি চান করে খেয়ে অফিসে গেল পরদিন সকালবেলা। অফিস থেকে ফিরে আসবার সময় দরকারি জিনিসগুলো কিনে আনলো। টেবিলের চাদর, ফুলদানি, ঘরটাকে ঘন্টা 2 ধরে সাজালো সে। বাইরে তাকিয়ে দেখলো রাত বেশ অন্ধকার। এই শীতের ভিতর চান করার চৌবাচ্চাটা এখন কেউ ব্যবহার করতে আসে না। ওখানে গা ঢাকা দিয়ে যদি সে কাপড় কাচতে বসে তাহলে বড় একটা কেউ টের পাবে না। রাত 10টা পর্যন্ত প্রায় কাপড় কাচা হলো। উৎপলার ঘরে হিমাংশু, শ্রীরঙ্গ ইত্যাদি কয়েকজন এসেছিল। বেহালার গত বাজছিল। উৎপলা নিজে গান শোনাচ্ছে, আরও শোনাবে। বেহালা আরও বাজবে, ওরা কোরাসে গাইবে। মাল্যবানের কাছে এ একটা নিস্তারের মতো মনে হলো। গান বাজনা যত রাত অবধি চলে ততই তার লাভ। কাপড়গুলো কেচে খাবার আগে সে একটু জিরিয়ে নিতে পারবে। কেচে নিংড়ে কাপড়গুলো সে গোটা 2 বালতি ঠেসে রেখে দিয়ে চান সেরে টেরি কেটে বিছানায় এসে শুলো। একটা চুরুট দাঁতে আটকে নিয়ে সুশৃঙ্খল সংযমী জীবনের শান্তি ধীরে ধীরে উপভোগ করছিল। কিন্তু একটা চুরুট, 2টো চুরুট ফুরলো। অনেকক্ষণ অপেক্ষা করল সে, তবুও খাবারের ডাক পড়ল না। আরও অনেকক্ষণ চুপচাপ বিছানায় শুয়ে থাকতে হলো। তারপর ঘুমিয়ে পড়ল। মাল্যবান ধর্মর করে উঠে পড়ল। তারপর বিছানায় কাত হয়ে শুয়ে বসে রইল খানিকক্ষণ। উঠে বসল। তারপর ঠাকুরকে ঘরে ঢুকতে দেখে বললে, কই, এখনো গান চলছে যে? গান আমাদের বাড়িতে নয়, তবে পাশের বাড়িতে কোথায়। মাল্যবান একটু কান পেতে শুনে বললে, ও তাই তো, এই যে কলের গান। উপরের ঘর নিথর পাথরের মতো চুপ হয়ে আছে বটে। মাল্যবান সিঁড়ি ভেঙে উপরে যাচ্ছিল। ঠাকুর বললে, দিদিমণি আর মা ঘুমিয়েছেন। তাই নাকি? তুমি তো আজ অনেক রাত অবধি আছো ঠাকুর, ব্যাপারটা কি? ওরা খেলো না? খেয়েছেন? কখন? 2টো বাবুর সঙ্গে খেয়ে নিয়েছেন। মাল্যবান একটু চুপ থেকে বললে, আমার ভাত আছে তো? তা আছে, আপনাকে এখানে এনে দিই। বেশি কিছু দিও না, কেমন গা বমি বমি করছে। অল্প কয়েক গ্রাস খেয়ে সে উঠল। ঝি এঁটো নিকিয়ে থালা বের করে চলে গেল। ঝি ঠাকুর বাড়ি চলে গেল। মাল্যবানের কেমন উল্টে বমি আসছিল। সে দরজা বন্ধ করে কতকগুলো কাগজ পেতে অনেকক্ষণ ধরে হড়হড় করে বমি করল। অনেক বমি। মাকে মনে পড়ছিল শুধু তার। অবাক হয়ে ভাবছিল, এই ঘরেই আছেন তিনি, এই অন্ধকারের ভেতরেই দাঁড়িয়ে আছেন বোধ করি। হয়তো আমার বিছানার পাশে এসে বসেছেন, গায়ে বুকে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন হয়তো। মাল্যবানের মনে হলো, উৎপলাও তো মনুর মা তো সে। মাল্যবানের মায়ের মতন বড় হয়ে উঠবে একদিন। নিজের মায়ের সঙ্গে এই মাকে মিলিয়ে ফেলে বৃষ্টির ছিপছিপে ছটফটে জল যেমন পুকুরের সমাহিত সঞ্চিত জলের শান্ত স্বরূপের সঙ্গে মিশে যায়, তেমনি একটা অব্যাহত মাতৃত্বের সদাত্মাকে চাচ্ছিল যেন সে। তার নিজের মা যে নেই আজ, 10-12 বছর আগে নিমতলা ঘাটে যাকে ছাই হয়ে যেতে দেখেছিল মাল্যবানের মায়ের অব্যক্ত ইঙ্গিতের মৃত্যু হয়নি তো তবু। ধারণ বহন করবার জন্য অপর নারী এসেছে এই ঘরে, মা হয়েছে, মনুর মা। মাল্যবান আজ মনুর মার স্বামী ঠিক নয়। মাল্যবানের সেই মৃত মা ও জীবিত উৎপলা, এই 2টি নারীকে একজনের মতন, মায়ের মতন তার ঘরের ভেতর খুঁজে পাবার জন্য কেমন অদ্ভুত বিশালাক্ষ অস্বস্তিতে সে চারিদিকে তাকাতে লাগল। আসুক নিজের মায়ের মূর্তিতে, কিংবা আসুক উৎপলার বেশে, দুজনের ভেতরই দুজনকে খুঁজে পাবে সে। পাবে একজন মাকে, মাতৃত্ব, যা একক মাল্যবান পাবে তার কাম স্পর্শহীন জায়া ঘ্রাণহীন আনন্তকে। মাল্যবান কয়েকবার ডাক ছেড়ে অস্পষ্টভাবে ডাকল, মাকে, ঠাকুরকে, ঝিকে, মনুর মাকে, না উৎপলাকে ঠিক বোঝা গেল না। আস্তে আস্তে কমে গেল, থেমে গেল বমির চাড় মাল্যবানের। মাল্যবান একটু ভোরকে গিয়ে তাকিয়ে দেখল উৎপলা এসে দাঁড়িয়েছে। ঠাকুর বাড়ি চলে যাবার সময় আমাকে বলল তুমি বমি করছো। বমি হলো কেন?
কি জানি। কি খেয়েছিলে? কিচ্ছু না, শুধু ভাত। বাজারের খাবার টাবার? না তো। উৎপলা বললে, আর বমি হবে বলে মনে হচ্ছে? না বোধহয়। পেটে ব্যথা আছে? না, সেসব কিছু নেই। আচ্ছা, শুয়ে পড়ো, আমি বাতাস করছি। মাল্যবান খানিকক্ষণ বালিশে মাথা রেখে বাতাস খেয়ে বলল, ভালো লাগছে এখন। যে মা হয়েছে, মাল্যবান বললে, সে মানুষের শিয়রে না এসে পারে না। তুমি মনুর মা বটে, আমার স্ত্রী, কিন্তু কোনো সময়ের তো শেষ নেই। সেই সময়ের ভেতর আমাদের বাস। সময়ের হাত এসে এখানে এ জিনিসটা মুছে দেয়, সেখানে সে জিনিসটা জাগিয়ে দেয়। মানুষের স্ত্রী তুমি, নিজেও তো মানুষের মা, মানুষ। সময়ের নিরবচ্ছিন্ন বহতার ভেতর তোমার মা রূপ ফুটে উঠল তো। দেখছি সময়ের দু একটা ঘূর্ণিকে কেমন অভিরাম গ্রন্থির বলয়ে নিয়ে এসে গড়ে তুললে, দেখছি তো। এই তো নিচে নেমে এসে হাড় এলিয়ে শীতের রাতে সিঁড়ি বেয়ে না এলেও তো পারতে। আমি অনেকক্ষণ পর্যন্ত আশাও করিনি যে তুমি আসবে, কিন্তু তবুও তো এলে। উৎপলার বাঁ হাতের দু চারটে আঙুলের দিকে ঝোঁক গেল মাল্যবানের, কিন্তু সে আঙুল কটি বিশেষ কোনো সাড়া দিল না। নিজের ভাবুকতা, আন্তরিকতার আত্মন্মন্যতা নিয়ে মাল্যবান এত বেশি তলিয়ে গিয়েছিল যে স্ত্রীর আঙুল কটির রহস্য ছাঁকবার জন্য কোনো তাড়া ছিল না তার। রহস্যকে কঠিন আলোর মতো পরিষ্কার করে বুঝে দেখবার শক্তিও সময় পুরুষ তাকে দেয়নি। অনেক বিষয়েই বেচারি অন্ধ, অবোধ বলে পোড়ো ঘরের চামচিকের মতো হর্ষকম্পান্বিত। কিন্তু মাল্যবানের অবকল্পনা আছে, অবপ্রতিভাও। সে জিনিসটা খুব নিয়ন্ত্রিত নয় যদিও। কাজেই চেতনার একটি সূর্যের বদলে অবচেতনার অন্তহীন নক্ষত্র পেয়েছে সে। 5 ইন্দ্রিয়ের ওপর আরও একটি ইন্দ্রিয় আছে খুব সম্ভব মাল্যবানের। বিজ্ঞানে যাকে বলে চতুর্থ বিস্তার, সেই চাতুর্যের দেশেও বাস করে। কাজেই মা ও মাতৃত্বের ওই দিব্য কেন্দ্র তার নজরে পড়ে গিয়েছিল। কিন্তু ওসব শিখরে বেশিক্ষণ থাকতে পারে না সে। শিগগিরই ধসে ভেঙে পড়ে গেল সে তার ছোট সংস্কারের ছোট সংসারে। স্বামী স্ত্রী কামনা, লিপ্সা, হতাশার ঘূর্ণি ফেনার ভিতর। উৎপলার হাত পাখা আবেগে নড়েনি কখনো। সবেগে নড়ছিল কিছুক্ষণ আগে, এখন ক্রমে ক্রমেই ঢিলে হয়ে আসছিল। মাঝে মাঝে আমার মনে হয় একা থাকলে বেশ হতো। কেউ কেউ একা থাকে বটে, যেমন আমাদের হেডমাস্টার মশাই চিরটা কাল কাটিয়ে গেলেন, কিন্তু শেষ বয়সে তাকে বেগ পেতে হয়েছিল। মেয়েদের দর্শন দিতেন বটে, কিন্তু সাধুপুরুষ স্ত্রীলোকের দর্শন পাবার জন্যই ব্যাকুল হয়ে উঠতেন। লালসা জন্মালো। মেয়েরা ভালো মনে করে সেবা করবার জন্য হেডমাস্টার মশাইয়ের হাত পা টিপে দিত রোজ। উনিও ক্রমে ক্রমে গোপনে সুবিধা পেয়ে তাদের গলা টিপতে আরম্ভ করে দিলেন। গড়ালো কেলেঙ্কারি অনেক দূর। বিয়ে হলো না, তবু ছেলে হলো, মেয়ে হলো, তবুও সিদ্ধপুরুষ রইলেন। হেডমাস্টার মশাইয়ের চিতের ওপর ও অঞ্চলের সবচেয়ে বড় মঠ। নৌকোর ছইয়ের ওপর বসে কত মাইল দূরের থেকে সে মঠ দেখা যায়। মাল্যবান কথা বলে যাচ্ছিল। গভীর বৃষ্টির রাত কিছুক্ষণের জন্য বাত বর্ষণ হলে পাড়াগার নালায়, পুকুরে, খালে কলকল শব্দে চলে যেতে যেতে নিজের সাথে নিজে যেমন কথা বলে চলে, সেই রকম। বাতাস করতে করতে উৎপলার হাত ব্যথা হয়ে উঠল, কিন্তু মাল্যবানের দিক থেকে কোনো নিষেধ নেই। বেশি কথা বলে মাল্যবান বেশি ফেনিয়ে ওঠে, মাঝে মাঝে গেঁজায়। নিজেকে নিয়ে নিজে উপভোগ করার দুর্ভোগ ভোগাবার বেশ ক্ষমতা আছে। ধ্যাৎ, ভালো লাগে না আমার। এক এক সময় অবশ্যই আমাকেও অবশ করে ফেলে, যেমন মনু হবার আগে, কিন্তু ভালো লাগে না আর আজকাল। ধুৎ। পাখাটা বিছানার পাশে রেখে দিয়ে উৎপলা বললে, বমি তো করলে, কিন্তু এখন ওষুধের ব্যবস্থা কি করা হবে?
সেজন্য তোমার কোনো ভাবনা নেই পলা। ওষুধ আছে? না, তবে ওষুধ আমার লাগবে না। কেমন পেটে মোচড় খেলো, বমি হয়ে গেল, বাস। সেরকম বেশি কিছু হলে শরীরের আক্ষেপটা এত তাড়াতাড়ি পড়ে যেত না। বলা যায় না কিছু। ওষুধ নেই, ডাক্তারের ব্যবস্থাই বা কে করবে? না না, অসুখ নয় তো, একটু হয়রানি হয়েছিল। মাল্যবান একটু আলোড়িত হয়ে উঠে বসবার চেষ্টা করে শেষমেশ শুয়ে থাকতে থাকতেই বললে, সেরে গেছে। তোমার সঙ্গে কথা বলতে বলতেই ঠিক হয়ে যাবে সব। এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, টক বিরস মুখে উৎপলা বললে। অসুখ বিসুখের সময় নানা রকম অসুবিধে। ডাক্তার ডাকে কে, রাত জাগে কে? মাল্যবান স্ত্রীর মুখে খিচুনিটাকে ইস্ত্রি করে পালিশ করে দেবার জন্য খুব স্নিগ্ধভাবে বললে, এবার একজন সরকারের মতন রাখবো ভাবছি। মনুকেও পড়াবে, প্রাইভেট মাস্টার, বাজার সরকার, ঘরের বাইরে 10 রকম ফাইফরমাস, সবই চলবে। কিন্তু আজকের রাতে কি জাগে? বসো, তুমি খানিকটা সময় বসে যাও, নিজের থেকেই ঘুমিয়ে পড়ব। উৎপলা হাত গুটিয়ে গুম হয়ে বসে রইল। কেটে গেল খানিকটা সময়। কেউ কোনো কথা বলছে না, কারো কোনো কাজ করতে হবে বলে মনে হচ্ছে। ভালো লাগছে না কারোরই, কেমন অস্বস্তি বোধ হচ্ছে। সময় কেটে গেল আরও। চুপচাপ যে। কি করতে হবে? বাতাস করছিলে তো। উৎপলা উঠে দাঁড়ালো, বাতি জ্বালিয়ে ঘরের চারিদিকে তাকিয়ে বলল, এ বালতি দুটো ভিজে কাপড়ে ঠেসে রেখেছে কে? একটা বালতি তুলে সমস্ত কাপড় মেঝের ওপর ঢেলে ফেলে দিয়ে চৌবাচ্চার দিকে চলে গেল। ওগুলো কাঁচা কাপড় ছিল, মাটিতে ফেলে দিলে? মাল্যবান তাকিয়ে দেখলে নোংরা কাদায় মাটিতে গড়াচ্ছে। কাপড়গুলো পায়ে মারিয়ে মারিয়ে উৎপলা চলে গেছে। চৌবাচ্চার থেকে এক বালতি জল এনে হিস্স করে ছড়িয়ে দিল উৎপলা। আরও এক বালতি ঢেলে ছড়িয়ে মরিয়া হয়ে তাকিয়ে দেখল বমি সাফ করতে অন্তত 2 বালতি আরও জলের দরকার। উৎপলার লোকায়ত মন আর যা লোকায়ত নয়, অথচ গভীরতর যা লোকায়তকে চালাচ্ছে, এই শীতের দুপুরে রাতে হাত পায়ের চেয়েও ঢের বেশি টনটন করে উঠল সেই সব জিনিস। শেষ বালতি জল এনে ঘরের ভেতর ঢেলে দিল উৎপলা। তারপর মাল্যবানের একটা সাবানে কাচা ভিজে ধুতি নিয়ে জায়গাটা নিকোতে লাগলো। কেন তুমি নিকোচ্ছ তোমার নিজের হাতে? আহা, থাক না, মাল্যবান বললে। আনাড়ি ছেলের মতো কলাপাতার বাঁশির মতো কেমন কাহিলভাবে কেঁপে কেঁপে চিরে গিয়ে বেজে উঠে মাল্যবান আবার বললে, ঠিক হলো না, ঠিক হলো না। আমার ধুতিটা তুমি রেখে দাও, আমি নোংরা মুছবার জন্য তোমাকে জিনিস দিচ্ছি। কলাপাতার বাঁশি কেঁপে ফেঁড়ে গিয়ে বললে, বাহ উৎপলা, আমার ধুতিটা লোপাট করলে। এই তো আজ সন্ধেবেলা খিদিরপুরের সাবান দিয়ে কেচেছি। উৎপলা ঘাড় গুঁজে মেঝে পরিষ্কার করতে করতে ঘরের কোণের একটা ড্রেনের দিকে সমস্ত বের করে দিচ্ছিল। হাত দিয়ে নয়, মাল্যবানের ধুতিটা পায়ে খানিকটা জড়িয়ে নিয়ে পা চালিয়ে কাজ করছিল সে। কাজ করে যেতে লাগলো, কোনো জবাব দিল না। এরকম সব কাজ তার করবার কথা নয়, শীতের রাতে তো নয়ই, কিছুতেই করতো না সে এ কাজ। কিন্তু কেমন যেন ভূতে তাড়িয়ে এনেছে তাকে, তাই নিচে নেমে এসেছে সে। এমন একটা বিশ্রী ছোঁয়াছানার কাজ করছে, হোক না পা দিয়ে। স্বাভাবিক অবস্থায় যা মেরে পিটিয়েও কেউ করাতে পারত না তাকে দিয়ে। ভূতেই পেয়েছে তাকে, চিমড়ে ভূতে পেয়েছে। স্তম্ভিত হয়ে পা ডলছিল আর ভাবছিল উৎপলা। উৎপলার মন্থনদণ্ডের মতো পায়ে জড়ানো ধুতিটার কাদা বমি লোকসানির দিকে তাকিয়ে মাল্যবান কি যেন কেমন যেন হয়ে গিয়ে বলতে লাগলো, করিম ভাই মিলের সুন্দর ধুতিটা এই দিন 15 আগে কিনেছি, তার তুমি এই অবস্থা করলে, এ তো পরাও যাবে না আর। কিন্তু ধুতি আরও একটা লাগলো উৎপলার, সেটা ক্যালিকো মিলের। মাল্যবানের ভেতরের শ্বাসটাই মোচড় দিয়ে উঠল। 1 মাসের মাইনের চেয়ে যেসব লোকের একটা ধুতি বা চাদরকে এক এক সময় ঢের বেশি দামি দরকারি মনে হয়, মাল্যবান সেই ধরনের মানুষ।
কাজেই অনেক কুণ্ঠা, আক্ষেপ, কাতরতার পরিচয় দিল সে। অনেক ছোট ছেঁদো কথা বললে, কিন্তু সবসময়ই গলা তার হেমন্তের দুপুরে একটা নিঃসঙ্গ উড়চুঙোর মতো মিনমিন ফিরফির ঝিনঝিন করছিল। কাতর, করুণ, ঝাঁঝ নেই, উষ্মা নেই। উৎপলার হাসি পাচ্ছিল, মাঝে মাঝে দয়া হচ্ছিল তার লোকটার জন্য। মানুষটাকে খানিকটা নিষ্পেষিত করার জন্যই তার ভালো ভালো দুটো ধুতি নিয়ে নোংরা জায়গাটা সে নিকিয়েছে। কথা মনে করে নির্যাতন করবার শখ এখন তার খানিকটা কমে গেল যেন। কাপড় দুটো লাথিয়ে লাথিয়ে ঘর থেকে বের করে দিলে উৎপলা। যা হবার হয়ে গেছে। মাল্যবান মনে খুব বল, খুব সৎ সাহস সঞ্চয় করে নিয়ে বললে, এ নিয়ে তুমি মন খারাপ করতে যেও না। যেন কঠিন যত্নে নিয়ন্ত্রিত জীবনের দীনতা ও আত্মশুদ্ধির গহ্বর থেকে মনে হচ্ছিল উৎপলার মাল্যবান কথা বলছে। কুলুঙ্গির থেকে সাবান নিয়ে উৎপলা হাত কচলাচ্ছিল। হাত পা, ঘাড়, মুখ ধুয়ে আসবে সে। কোথায় সরালে কাপড় দুটো? চুরি যাবে না তো? এদিককার দরজা তো বন্ধ, তবে পাশের বাড়ির ঝি চাকর ছাদের সিঁড়ি দিয়ে ওঠানামা করে সারা রাত। দেখতে পেলে ওরা নিয়ে যাবে হয়তো। নিয়ে যাবে? ঘরের ভেতর রেখে দেবে না তুমি ধুতিগুলো? কোনো কথা না বলে চৌবাচ্চার থেকে হাত পা, ঘাড়, মুখ খুব ভালো করে ধুয়ে এলো উৎপলা। মাল্যবানের বাক্সের থেকে একটা ধোপা বাড়ির ফেরত তোয়ালে বের করে উৎপলা বেশ তোয়াজ করে রোগড়ে রোগে হাত পা, পিঠ, মুখ মুছে ফেলতে লাগলো। তারপর স্লিপার পায়ে গলিয়ে ওপরে যাবার উদ্যোগ করতে লাগলো। আমার বিছানার পাশে এসে বসো না। না, আমি আর বসবো না। এ কি, এই যে স্লিপার পায়ে দিয়েছি, আমার জুতো কোথায় গেল? ইস, মশা কামড়াচ্ছে। যাক, চলি, উৎপলা বললে। আচ্ছা, এসো, ঘুমোও গিয়ে। শেষ রাতের একটা বসন্ত বৌরি পাখির মতো এক রাশ নক্ষত্র ও অন্ধকারের দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়বার আগে একটু চলকে উঠে হেসে জেগে উঠবার, বেঁচে থাকবার ইচ্ছা অনিচ্ছা অতিক্রম করে মাল্যবানের মনে হলো কে যেন উৎক্রান্ত হয়ে গেল। সে কি উৎপলা? একটা চুরুট জ্বালিয়ে মাল্যবান নিজেকে বললে, না, সে উৎপলা নয়। উৎপলাতে মাল্যবান যে জিনিস আরোপ করেছে সেই অশরীরী আত্মাটা নেই, ছিল না। এই মুহূর্তেই সরে গেল। তবু ওপরের দিকে, ওপরের ঘরে যাবার অছিলায় আরও ওপরে বড় বাতাসে শীত রাতের ঘুরোনো সিঁড়ির শেষ শীর্ষে নক্ষত্রে মিশে গেল কোথায়। পরদিন রাতে ওপরের ঘরে মাল্যবান বলছিল উৎপলাকে, তোমার এই খাটটা ঢের বড়। হ্যাঁ, বাবা দিয়েছিলেন আমাদের বিয়ের সময়। বরপক্ষকে ঠকাবার মতলব ছিল না তো তার? আমি তা বলছি না। উৎপলা ধোপদুরস্ত বিছানার পাট পাট করে পাচ্ছিল। কোনো কথা না বলে হাতের কাজ করে যেতে লাগলো। আমি ভাবছিলাম দুজন বাড়ন্ত লোক এ খাটে বেশ এঁটে যায়। তা যায়, তাতে কি? আজ রাতে এ খাটে আমি শুলেও তো পারি, পারি না? তাহলে আমাকে নিজের ঘরের খাটে যেতে হয়। কেন যাবে? মাল্যবান উৎপলাকে ভেদ করে কোনো শ্রেয়তর আত্মার দিকে তাকিয়ে যেন বললে, আমার পাশে শুয়ে থাকবে। যা নয় তাই, শান্ত দৃঢ়তায় বললে উৎপলা, কৃতি অভিভাবিকার মতো ঠোঁট চেপে, দাঁত চেপে। তোমার মেজদা আর বৌঠান তো এ খাটেই শোবে দুজন, তারা শুয়ে শান্তি পায়। মাল্যবান একটা সিগারেট জ্বালিয়ে বললে, আমরা পাবো না? চাইলেই ভোগে লাগে না। উৎপলা মনুকে নয়, মাল্যবানকেই বললে। তা বটে। মাল্যবান হাতের পানটা মুখে তুলবার ভরসা পেল না আর। সিগারেটটাও না খেয়ে জানলার ভেতর দিয়ে ছুঁড়ে ফেলে দিল জ্বলন্ত সিগারেটটা। বললে, এরকমই যদি হলো তাহলে ফুটপাতে গিয়ে শুয়ে পড়ে থাকলেই পারি। পরিপাটি বিছানা পাতা শেষ করে উৎপলা বললে, ফুটপাতে তুমি কোনোদিন শোবে না, তবে একদিন শুয়ে দেখলে পারো। যাও না, আজই যাও। আমি ফুটপাতে শুলে খুব উজ্জ্বল হয়ে উঠবে তোমার মুখ। তুমি তো নিজেই বলছো ফুটপাতে আর ভদ্রলোকের বিছানায় কোনো তফাৎ নেই।
দেখছি তো নেই। কেন নেই? কেন নেই সেটা তুমি আমাকে নিজের বুকের ওপর হাত রেখে বলবে? বলবার যখন তখন বলা হবে, উৎপলা বললে। কিন্তু ফুটপাতে শোয়ার কি হলো? যা হয়ে দাঁড়িয়েছে তাতে শুতে আমার খুব আপত্তি নেই। উৎপলা মশারি টাঙিয়ে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে বললে, আপত্তি নেই তাহলে বাধাটা কিসের? মাল্যবান চকমকি ঠুকে আবার একটা সিগারেট জেলে নিয়ে বলে, যাচ্ছি আমি শুতে। কোথায়? তোমার নিজের ঘরে? না, ফুটপাতে। যাও, বললে উৎপলা। ঘুমের লতায় পাতায় তন্তুতে জড়িয়ে যেতে যেতে কাছের থেকে দূরে চলে যেতে যেতে যেন। এসো, দেখে যাও। দেখবে না? সে আমার দেখা আছে, বলে পাশ ফিরল। ফিরে শুয়ে লেপটা ভালো করে জড়িয়ে নিতে না নিতেই ঘুমিয়ে পড়ল উৎপলা। নিঃশ্বাস পড়ার শব্দ শুনে মাল্যবান টের পেল একটা নিবিড় বেড়ালের চেয়েও গভীর আরামে ঘুমিয়ে পড়েছে মেয়ে মানুষটি। তুলোর গরম আর শীতের ঠান্ডা খুব প্রবলভাবে মিশ খেলেই হলো, কোনো পুরুষ মানুষের স্পর্শের দরকার নেই উৎপলার। মাল্যবান নিচে চলে গেল। এক ঘুমের পর মাঝরাতের শীতে গরমে নিজের বিছানাটা মন্দ লাগছিল না তার। মাল্যবানের মনে হলো মানুষের মন সারাটা দিন বা রাতের প্রথম দিকটায়ও বোকা হ্যাংলার মতো চায়, অপেক্ষা করে, সাধনা করে, যেন নিজের কিছু নেই তার, অন্যে এসে দেবে তাকে তবে হবে। কিন্তু গভীর রাতে বিছানায় শরীরই তো স্বাদ, শরীরটাই তো সব দেয়। মন কি? মন কে? মন কিছু নয়। বেশ নিবিড় শীতের রাতে চমৎকার শরীরের স্বাদ পাচ্ছিল মাল্যবান। পুরুষের সঙ্গে সংস্পর্শ ঘুচিয়েছে বটে উৎপলা, কিন্তু তাই বলে শরীরের স্বাদের সঙ্গে নয়। দোতলায় গভীর রাতে তার নিজের বিছানায় আশ্চর্য স্বাদ উপলব্ধি করছিল সে।